তারা প্রত্যেকটা জায়গায় বন্যার যখন এই সারা দেশ থেকে মানুষ এসে বন্যায় টিএসসিতে যখন ত্রাণ কার্যক্রম করেছে, ত্রাণ দিয়েছে, দেওয়ার সময় তারা সারা বাংলাদেশ থেকে নিয়েছে। আর তারা যখন সেটাকে বিভিন্ন দেশে পাঠাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে স্টুডেন্ট ছাড়া কাউকে সেটা দিবে না। তো এই যে দ্বিমুখী আচরণ, এটা জাতি ভালোভাবে নিচ্ছে না, এবং এটা জাতির জন্য আমি মনে করি যে একটা দুর্ভাগ্য। সম্রাট, আমি যে প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে এত বড় একটা আন্দোলন যেটি গণ অভ্যুত্থানের রূপ নিল, একটা সুশৃঙ্খল জায়গা থেকে আমরা দেখেছি, মোটামুটি একটা সুশৃঙ্খল জায়গা থেকে আপনারা সবাই সবার জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলনে ছিলেন, কিন্তু একটা রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেন এত ভাঙন, এত বিভক্তি, এত চরমপন্থা আমরা বলতেই পারি, সাংঘর্ষিক যে অবস্থা তা তো চরম অবস্থাতেই যাচ্ছে, কেন এই ধরনের বিশৃঙ্খলা? এর পেছনের কারণটি কি? মানে এই পরিকল্পনাগুলো আসলে কোত্থেকে আসছে? আমি যদি সরাসরি পরিকল্পনার কথা বলি, যে নতুন দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে তাদের মূল পরিকল্পনায় আসলে কারা? এটা 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 জনমানুষের, অর্থাৎ বিপ্লবের সাথে যাদের সম্পর্ক ছিল, সাধারণ ছাত্র জনতা, তাদের পক্ষ থেকে এই পরিকল্পনাটা হচ্ছে না বিদায় বারবার ভাঙন হচ্ছে। এই পরিকল্পনাটা হচ্ছে সম্পূর্ণভাবে যে কোনো একটা জায়গা থেকে, ধরেন বিদেশি শক্তি বলতে পারেন আপনি, দেশীয় শক্তি বলতে পারেন, কোনো গোয়েন্দা সংস্থা বলতে পারেন, আমি নাম বলবো না, যার জন্য এই বিভাজনটা সৃষ্টি হচ্ছে। মানুষের পালস বুঝছে না, অর্থাৎ মানুষ যা চাচ্ছে সেটা এই সংগঠন থেকে যারা বিভিন্ন জায়গায় বেরিয়ে যাচ্ছে তারা সেটা করছে না, যার জন্য এখানে সুবিধাবাদীরা স্থান পেয়ে যাচ্ছে, এবং ইন্টেনশনালি বলা হচ্ছে যে এই ব্যক্তিকে এই জায়গায় রাখতে হবে। এটা যে কোনো একটা জায়গায় আমি বলবো যে এটা এটা জনমানুষের সাথে একদমই সম্পর্ক নাই। যদি থাকতো তাহলে জুলাই আগস্টের মতো এত বড় একটা প্ল্যাটফর্ম থেকে বারবার বিতর্কিত হতো না। আজকে ছাত্র সংগঠন হবে, 10টা ছাত্র সংগঠন হবে, সেখানে মারামারি কেন হবে? এই একটা প্রশ্ন আমি যদি বলি, ছাত্রদের মধ্যে যারা মারামারি করছে তাদের পরিচয় কি? এই এই যে দুইটা গ্রুপ যে হয়েছে কেন হবে? ছাত্রদের তো গ্রুপিং করার জন্য, কাউকে ধরেন নতুন সংগঠন বিক্রি করার জন্য জুলাই আগস্টের অভ্যুত্থান হয় নাই। তো এটা আমি মনে করি যে জবাবদিহিতার মধ্যে আনা উচিত, যে এই প্ল্যাটফর্মটা যে যার মতো করে ব্যবহার করতে পারবে না। এটা একটা সামাজিক মুভমেন্ট হিসাবে থাকবে, এটাকে রাজনীতি করার যে যার মতো করে রাজনীতি করছে এই প্ল্যাটফর্ম দিয়ে। এটা জাতির জন্য আমি মনে করি যে দুর্ভাগ্য। সবাই বারবার কিছু বলে যে এটা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের সংগঠন। আপনি গণভোটের ব্যবস্থা করেন, আপনি যারা আন্দোলনের সাথে ছিল সবাইকে বলেন যে এই আন্দোলনের সাথে কয়জন আছে এই প্ল্যাটফর্মে, তখন দেখবেন যে আপনি থলের বিড়াল বেরিয়ে আসবে। একদমই আন্দোলনের সময় তো তখন ভিডিও ফুটেজ ছিল, যারা রাজপথে ছিল তাদের প্রত্যেককে আপনারা চিনেন, আপনারা যারা সাংবাদিক, আমরা যারা আন্দোলন ছিলাম আমরাও চিনি। তো এই নতুন সংগঠনগুলোর সাথে কয়জন যুক্ত আছে, বাকি বাকি যে 90% অংশ সেটা কেন নেই, সেই ব্যাখ্যাটা আপনি তাদের থেকে শুনতে হবে, যে আপনারা কেন নতুন শক্তির সাথে যাচ্ছেন না। একসাথে বিপ্লব করেছেন, বুক পেতে দিয়েছেন, হ্যাঁ, ট্যাঙ্কের সামনে বুক পেতে দিয়েছেন, এখন আপনারা নতুন শক্তি উত্থান হচ্ছে বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে, তরুণরা আগামী দিনে দেশ পরিচালনা করবে, ছাত্র জনতা সিদ্ধান্ত নিয়েছে, তাহলে আপনারা কেন সেখানে যাচ্ছেন না? কেন এত অনাগ্রহ, কেন এত বিভাজন, কেন এত মারামারি, কেন এত হানাহানি, কেন এত টেন্ডারবাজি? এই জিনিসগুলো হচ্ছে শুধুমাত্র বিশেষ কিছু ব্যক্তি যখন এই পুরো সংগঠনের গ্লেজটা নিয়ে বিপ্লবটাকে পুঁজি করে তারা তাদের মতো করে রাজনীতি করছে, টেন্ডারবাজি করছে, তারা তাদের আখের গোছাচ্ছে। শুধুমাত্র এই কারণে এই বিভাজনগুলো হচ্ছে। কারণ যারা অরিজিনাল বিপ্লবী 90% আপনি দেখবেন তাদের পারিবারিক অবস্থা কি, যারা আন্দোলনের সময় ছিল এই 8 মাসে তাদের মধ্যে কি পরিবর্তন হয়েছে, আর যারা সত্যিকার অর্থে সুবিধা নিচ্ছে তারা কি অবস্থানে আছে 8 মাসে, এটাই হচ্ছে ব্যবধান। এই প্রসঙ্গ যখন তুললেন সম্রাট, আমার খুব সরাসরি একটি প্রশ্ন, এই দলটি করতে গিয়ে আমরা দেখছি ব্যাপক আয়োজন চলছে, হতেই পারে, কিন্তু খুব স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, যেহেতু ছাত্রদের সংগঠন বা ছাত্রদের নতুন রাজনৈতিক দল, আপনার কথা ধরে আমার প্রশ্ন যে এখানে অর্থের সংস্থান তো নিশ্চয়ই কেউ না কেউ করছে, আমার যদি ভুল না হয়ে থাকে, অথবা মানুষ এমনটি বলা বলি করছে। এই অর্থের আকারটি কেমন, আর যদি কোনো ধরনের অর্থ এসেই থাকে এই রাজনৈতিক দলের পেছনে, তাহলে সেটি কারা দিচ্ছে, কোত্থেকে আসছে? আমি বলতে পারি যে এটা দুই ভাবে হচ্ছে। একটা হচ্ছে সরকারের পক্ষ থেকে, অর্থাৎ যারা সরকারের সাথে আছে উপদেষ্টারা, তাদের পক্ষ থেকে বিশাল একটা সাপোর্ট, তারা তাদের পক্ষ থেকে ধরেন কোটি কোটি টাকা এখানে ব্যয় করছে, দিচ্ছে। আর একটা হচ্ছে এটার পেছনে যে কোনো একটা বাহিরের যে কোনো একটা শক্তি এখানে অনেক টাকা বিনিয়োগ করছে যে এই দলটা উঠে আসুক। তারা তাদের যারা এজেন্ট ছিল সেই এজেন্টদের মাধ্যমে তারা তাদের মতো করে চাচ্ছে যে এই শক্তিটা উঠে আসুক, দেশপ্রেমিক শক্তি না হয়ে এটা একটা এজেন্ট ভিত্তিক শক্তি হয়ে যায়। এটা আমার মনে হচ্ছে যে এটা
এটাও হতে পারে। আর একটা কারণ হচ্ছে সরকারের পক্ষ থেকে সাপোর্ট আছে, সেটা ওপেন। কিন্তু আপনি যদি পর্দার আড়ালে বলেন, গোপনে বলেন যে কি হচ্ছে, তা আমি মনে করবো যে এরকম একটা বহির্বিশ্বের একটা সাপোর্ট আছে। এখন সেটা কিভাবে আছে, কে নিচ্ছে, সেটা তো আর আমি বিশ্লেষণ করবো না, সেটা আপনাদের সাংবাদিকদের দায়িত্ব, আপনারা যারা বের করবেন। সাপোর্ট দিচ্ছে বহিঃশক্তি যদি আমরা বলি, অথবা যারা অর্থ বিনিয়োগ করছে, নিশ্চয় তাদের একটি টার্গেট আছে। কোনো ধরনের স্বার্থ ছাড়া তো আর তারা বিনিয়োগ না করছে না, না। অবশ্যই তাদের টার্গেট হচ্ছে আগামী দিনে এই নতুন দল যদি ক্ষমতায় আসার উপক্রম তারা করতে পারে, তাহলে তারা তাদের এজেন্ডা সার্ভ করবে, জনমানুষের এজেন্ডা না করে। যেমনি ভাবে এই সরকার জুলাই আগস্টের বিপ্লবীদের এজেন্ডা সার্ভ করছে না, ঠিক একই ভাবে তারা বাংলাদেশের রাজনীতিতে, ধরেন আওয়ামী লীগের পরে, আওয়ামী লীগ যেহেতু হারিয়ে গেছে, তো তারা তো একটা রাজনৈতিক দলকে তাদের ধরেন এজেন্ট হিসেবে রাখতে হবে। তো সেখানে তারা অনেক দল খুঁজতেছে, অনেক ইয়ে করতেছে। নতুন দলের মধ্য থেকেও যদি তাদের ধরেন ব্যাটে বলে মিলে যায়, তাহলে তারা সেটাকে চাপড় দিয়ে নিয়ে যাবে, এবং তারা চাইবে যে এটা ক্ষমতা আসুক, তাহলে তাদের উদ্দেশ্য চার্ব হবে। তার কারণ বাংলাদেশে একটা দেশপ্রেমিক সরকার থাকুক, একটা জনগণের সরকার থাকুক, সেটা আমি একদম স্পষ্ট করে বলছি। র চায় না, সিআইও চায় না, মোসাদও চায় না, কোন গোয়েন্দা সংস্থা চায় না যে বাংলাদেশে একটা দেশপ্রেমিক সরকার হোক। কেননা বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ। বাংলাদেশ যখন উন্নয়নশীল দেশ থেকে জনগণের সরকার হবে, তখন উন্নত দেশ হয়ে যাবে। উন্নত দেশ হয়ে গেলে এই দেশের কোনো মানুষ আর কারো এজেন্ট হয়ে রাজনীতি করবে না। কিন্তু বহির্বিশ্বের বড় বড় শক্তিগুলো চায় বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তারা এজেন্ট হয়ে রাজনীতি করুক, অর্থাৎ তারা ওই শক্তির এজেন্ডা সার্ভ করবে, জনগণের সাথে জাস্ট আইওয়াস, জনগণকে ব্যবহার করবে। আপনি রয়ের কথা উচ্চারণ করলেন, সিআইএ এর কথা বললেন, মোসাদের কথা বললেন, কি আইএসআই শব্দটা কি মানে মনে পড়লো না, নাকি আইএসআই এর সঙ্গে রয়েছে? না, আমি মনে করি যে পাকিস্তান ধরেন ওইভাবে এই বাংলাদেশের রাজনীতিতে ওইরকম তাদের গোয়েন্দা সংস্থার ওইরকম সক্ষমতা নেই, এবং ওয়ার্ল্ড ওয়াইডও তাদের ধরেন ওইরকম সক্ষমতা নেই যে তারা বাংলাদেশ নিয়ে অত মাথা ঘামাবে, কারণ দীর্ঘদিন তাদের গ্যাপ ছিল বাংলাদেশের সাথে সুসম্পর্কের। তো সেই জায়গায় আমি প্রধান তিনটি বহির্বিশ্বের শক্তিকে বলছি, যে আমেরিকা, ইসরায়েল এবং আমার ভারত। শুনছি যে আইএসআই বেশি এখানে ভূমিকা রাখছে এই দেশে, বা 5 আগস্টের পর, পরিবর্তনের পর, এটা অনেকে বলছেন। না, এটা আমি মনে করি, আমার ক্ষুদ্র বিশ্লেষণ, আমার কাছে মনে হচ্ছে যে এটা অনেকাংশে সঠিক না, এটা সঠিক না। আহ, নতুন ছাত্র সংগঠনকে কেন্দ্র করে আমরা আজকে আলোচনা করছি। সেই প্রসঙ্গে আরেকটি প্রশ্ন করতে চাই, শুধুমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে তারা বাইরে রাখছে নতুন যে কমিটি, কেন্দ্রীয় কমিটি, সেখান থেকে, নাকি আরো কোনো বিষয় আছে, অর্থ ভাগাভাগি, অথবা অবশ্যই নারীদেরকে অবশ্যই নারীদেরকে সঠিক অবস্থান না দেওয়া, তাদেরকে সঠিকভাবে সম্মানিত না করা কমিটিগুলোতে, আর কি কি বিষয় কাজ করছে? মানে আপনি আমি দুটো এখানে বিষয় বললাম। এখানে আমি মনে করি যে ভাই, আপনার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা যেহেতু রাজনীতি করি, আমরা 2012 সাল থেকে রাজনীতি করে আসছি, তো সেই জায়গা থেকে জনগণের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা বরাবরের মতোই আছে। জনগণ জানতে চায় যে নতুন কিছু যখন হয়, তখন জনগণ জানতে চায় যে সিনিয়ররা কি বলে, যারা আগে রাজনীতি করছে তাদের মতামত কি। তা আমি এই জন্য জনগণকে কোনো ভুল তথ্য দিয়ে আমি বিভ্রান্ত করতে চাচ্ছি না। আমি শুধু আপনাকে, আপনার এই শোর মাধ্যমে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে দেখুন, এই প্ল্যাটফর্মটা বিভিন্ন কারণে বিতর্কিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এত অল্প সময়ের মধ্যে বাংলাদেশে আর কোনো প্ল্যাটফর্ম বিতর্কিত হয় নাই। আমরা 18 সালের কোটা সংস্কার আন্দোলন করেছি, আমাদের প্ল্যাটফর্মে এত বিতর্কিত হয় নাই, আমাদের বিরুদ্ধে এত এলিগেশন আসে নাই তখন। ডাকসু ইলেকশনের পরে হয়তো নূর ব্যক্তিগতভাবে কিছু ইলিগেশনের শিকার হয়েছে, কিন্তু আফটার অল আপনি যদি ধরে দেখেন, যারা আন্দোলনের সময় ছিল 18 কোটা আন্দোলনে, এখন পর্যন্ত আপনি তাদের একদম নৈতিক স্খলন হয়েছে এমন বড় বড় ইলিগেশন দিতে পারবেন না, যে ইলিগেশন গুলো এত অল্প সময়ের মধ্যে এই সমন্বয়কদের ধরেন এই সমন্বয়কদেরকে নিয়ে মানুষ বলছে। তো এটা কেন বলছে? আপনি যারা আন্দোলনে ছিল, আমি যদি ধরেন আপনাকে বলি, তারা কি কোনো অর্থের লোভে গুলির কাছে বুক পেতে দিয়েছেন? আপনাকে যদি বলে 50 কোটি টাকা দিব, আপনি কি গুলির সামনে বুক পেতে দিবেন? দেবেন না।